হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের মানস স্যার, ভূগোল বিষয়ের শিক্ষক। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আমিও ভালো আছি। আমরা বিগত বেশ কিছুদিন ধরে কয়েকটি ক্লাস ধরে তোমরা তো অষ্টম শ্রেণী, তো অষ্টম শ্রেণীর তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যে পৃথিবীব্যাপী জলবায়ু অঞ্চল রয়েছে সেইটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম, তাই তো? তো এই যে বিগত কয়েকদিনের আলোচনায় তোমরা কিন্তু অনেক কিছু জানতে পেরেছো, বুঝতে পেরেছো। প্রথমে আমরা আলোচনা করেছি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে, তারপরে আলোচনা করেছি আমরা মৌসুমী জলবায়ু অঞ্চল সম্পর্কে। আমরা কোন অঞ্চলে বসবাস করি? এই মৌসুমী জলবায়ু অঞ্চলে বসবাস করি। এইটা সম্পর্কে আমরা তো প্রতিনিয়ত বা প্রত্যেকটা বছর, যার যে যত বছর হয়েছে সেই বছর ধরে আমরা এই মৌসুমী জলবায়ু সম্পর্কে জেনে আসছি বা দেখে আসছি। আরও নতুন করে পাঠ্যপুস্তক থেকে আমরা বিস্তারিত তথ্য জানতে পেরেছি, তাই তো? তারপরে তোমরা জানতে পারলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে, যেটি রয়েছে ভূমধ্যসাগর সংলগ্ন যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে। তো ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল থেকে এইখান থেকে আমরা কি কি তথ্য জানতে পেরেছি বা কি বিষয় জানতে পেরেছি, আমি কয়েকটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব। দেখব যে কারা কত ভালোভাবে এগুলো জানতে পেরেছো বা বুঝতে পেরেছো। সবার প্রথমে একটু জিজ্ঞাসা করি যে এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, কি বলতে হবে? আচ্ছা, ভূমধ্যসাগর জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক গ্রীষ্মকাল আর আর্দ্র শীতকাল, অর্থাৎ শীতকালে এই অঞ্চলে বৃষ্টিপাত হয়, তাই তো? আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই নির্দিষ্ট জলবায়ু অঞ্চল মহাদেশের কোন অংশে দেখতে পাওয়া যায়, কি বলবে তাহলে? মহাদেশের পশ্চিম অংশে দেখতে পাওয়া যায়। পৃথিবীতে যত ধরনের জলবায়ু আমরা দেখতে পাই, এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কিন্তু একটা অন্যরকম মাত্রা লক্ষ্য করা যায়। কারণ সব থেকে মনোমুগ্ধকর পরিবেশ। কারণ আমরা পূর্বের দিনের বেশ কিছু ছবি শেয়ার করেছিলাম, সেখানে দেখেছিলাম সব থেকে বিখ্যাত এবং প্রাকৃতিক দিক থেকে বিখ্যাত শহরগুলো মনোরম জলবায়ুর জন্য এখানে তৈরি হয়েছে, তাই তো? লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, ভেনিস, এইসব জায়গাগুলো আমরা এছাড়াও পর্তুগাল দেশ, ফ্রান্স, ইতালি, বিভিন্ন ফুটবল খেলিয়ে যে দেশগুলো রয়েছে সেই বিখ্যাত দেশগুলো আমরা এই জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত, এগুলো আমরা দেখেছি, তাই না? আচ্ছা বলো তো, পর্তুগালের যে বিখ্যাত বন্দর রয়েছে, এই বন্দর এই অঞ্চলে সব থেকে বিখ্যাত বন্দর রূপে মনে করা হয়, সেই বন্দরটির নাম কি বা কে বলতে পারবে? একদম ঠিক বলেছ, লিসবন, তাই তো? এই পর্তুগাল বলো তো কোন খেলোয়াড়ের দেশ? ঠিক বলেছ, বিশ্ববিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ হচ্ছে পর্তুগাল। আচ্ছা, আর বলো তো এইখানটাতে একটা বিশেষ প্রজাতির গাছ যেটা সর্বাধিক, মানে সারা বিশ্বের মধ্যে সব থেকে বেশি এই অঞ্চলেই দেখতে পাওয়া যায়। একদম ঠিক বলেছ, জলপাই, তাই না? এই জলপাই গাছ থেকে কি কি তৈরি হয়? জলপাই গাছ থেকে সব থেকে বেশি পরিমাণে প্রস্তুত হয় অলিভ অয়েল। এই অলিভ অয়েল খুব একটা প্রসিদ্ধ তেল, ঠিক আছে? এছাড়াও এই জলপাই থেকে কিন্তু জ্যাম বা আচার তৈরি করা যায়, এবং এই অঞ্চলে যেহেতু মনোমুগ্ধকর পরিবেশ, সেই জন্য এখানে প্রচুর প্রজাতির সব রকমের ফল এখানে কিন্তু পাওয়া যায়, মানে চাষ করা হয় ব্যাপক ব্যাপক অঞ্চল জুড়ে। যেমন প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায়, তারপরে এখানে যে কালো আঙুর, এই আঙুর থেকে আবার বিভিন্ন দেশ কিন্তু যে মদ হয় সে মদ তৈরি করে, তাই না? সেগুলো আমরা জেনেছি। এবং প্রচুর পরিমাণে ফল
তো উৎপাদন হওয়ার জন্য এই অঞ্চলকে কি বলা হয় বলতো? ফলের ঝুড়ি। ভেরি গুড। এবং অতিরিক্ত ফল উৎপাদনের জন্য আবার এই ফল দিয়েই বিভিন্ন প্রকার জ্যাম, জেলি অর্থাৎ ফলের যে বিভিন্ন প্রক্রিয়াকরণ শিল্প সেগুলো এখানে ব্যাপকভাবে গড়ে উঠেছে। তাই তো? এই তথ্যগুলো আমরা কিন্তু জানতে পেরেছি। আচ্ছা, এরপরে ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল আমরা বেশ ভালোভাবেই সবার সঙ্গে আলোচনা করেছি। এখনো কি কারোর কোনো অসুবিধা রয়েছে? নেই, খুব ভালো। এরপরে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পরে আজকে আমরা পৃথিবীর সব থেকে শীতলতম জলবায়ু অঞ্চল, সেই জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব। এই যে জলবায়ু অঞ্চল প্রায় পৃথিবীর 8 থেকে 9 মাস বলতে গেলেই বরফে ঢাকা থাকে এবং প্রচণ্ড পরিমাণে শীত লক্ষ্য করা যায় এই জলবায়ু অঞ্চলে। দেখো, এখানে আমি তোমাদের কয়েকটা ছবি দেখাচ্ছি। এই ছবিগুলো কি বলতো? হ্যাঁ, ঠিকই বলেছো, বরফের ঘর। আচ্ছা, বরফের ঘরকে এক কথায় যদি বলা যায় কি বলে জানো তোমরা? কোনোদিন শুনেছ? আচ্ছা বল, হ্যাঁ তুমি বলো। আর ঠিক বলেছো, বরফের ঘরকে আমরা কিন্তু ইগলু বলে জেনেছি, বা এই বরফের ঘরকে ইগলু বলা যায়। তার পাশে দেখো আর একটা ছবি দেখিয়েছি। সেই ছবিতে দেখা যাচ্ছে এখানে যেটাকে আলোর ছটা, ঠিক আছে, আলোর ছটা অর্থাৎ আলোর খেলা যদি বলি, আলোর খেলা লক্ষ্য করা যাচ্ছে। সবুজ রঙের আলো, ওই সবুজ রঙের আলোর বিচ্ছুরিত হচ্ছে, যেটাকে সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা বলা হয়, কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা বলা হয়। তো এইরকম অনেক তথ্য আজকে আমরা, অর্থাৎ যে কোন অঞ্চল আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব তুন্দ্রা জলবায়ু অঞ্চল। দেখো, লক্ষ্য করে দেখো, প্রথম ক্লাস থেকে আমরা অক্ষাংশগত অনুযায়ী ঠিক যেমনভাবে রয়েছে পৃথিবীর গোলার্ধ, প্রথমে আমরা জেনেছি 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল সম্পর্কে, যেটাকে আমরা কি বলছি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ভেরি গুড। তারপরে আমরা জেনেছি প্রায় 30 ডিগ্রি 35 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত কোন জলবায়ু? সেটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। তারপরে আবার আমরা জেনেছি যেটা একটা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, যার নাম হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তাই তো? দেখো, যদি পৃথিবীর যে গোলার্ধ, সেই গোলার্ধ থেকে যত আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাচ্ছি, তত কিন্তু এই অঞ্চলগুলো ছেড়ে এইবার সর্বশেষ যে জলবায়ু অঞ্চল, যেটা সর্বাধিক ঠান্ডা থাকে, সেই জলবায়ু অঞ্চলের নাম হচ্ছে অতি শীতল তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কেন একটানা 8 থেকে 9 মাস শীতকাল থাকে বা সূর্যের আলো পৌঁছায় না? আবার তোমরা ছোটবেলায় বিভিন্ন জিকেতে পড়েছো যে নিশীথ সূর্যের দেশ নরওয়ের একটা বন্দরকে বলা হয়, যেটার নাম হচ্ছে হ্যামারফেস্ট বন্দর। এবং এখানে কি কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ, কি কি ধরনের বন্যপ্রাণী এখানে দেখতে পাওয়া যায়, এছাড়াও রয়েছে এখানে অধিবাসীরা ঠিক কেমনভাবে জীবনযাপন করে, এগুলো আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে? তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের নতুন অংশ, নতুন অধ্যায়। এবার দেখো, আরো কয়েকটা ছবি দেখিয়েছি। আচ্ছা বলো তো, এই যে গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, এই প্রথম যে ছবিটা দেখিয়েছি, এই ছবিটাতে, হ্যাঁ দেখো, বরফের ওপর দিয়ে পেছনে একটু বসার জায়গা করে কয়েকটা মানুষ বসে আছে, একজন বা দুজন। সামনে কুকুর রয়েছে কিছু। এই কুকুররা কিন্তু, এবং প্রত্যেকে একে অপরের সঙ্গে দড়ি দিয়ে তারা গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে। এই গাড়িটাকে কি গাড়ি বলে জানো? একদম ঠিক বলো, স্লেজ গাড়ি।
যেহেতু বরফের ওপরে তো আমাদের এখানকার এই ভারী ইঞ্জিনযুক্ত গাড়ি এখানে কিন্তু চলতে পারে না, তো তারা কি করবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দ্রুত যাওয়ার জন্য তারা এই ধরনের গাড়ি কিন্তু ব্যবহার করে। খুব সুন্দর না জিনিসটা? আমাদেরকে দেখে হয়তো খুব সুন্দর লাগছে, কিন্তু যারা ওখানে প্রতিনিয়ত নিত্য নতুন ব্যবহার করে, হয়তো তারা ঠান্ডায় জমে যাচ্ছে, তাদের কাছে খুব জিনিসটা একঘেয়েমি মতো মনে হয়, কিন্তু আমাদের কাছে দেখতে বেশ ভালোই লাগছে, তাই না? পরের ছবিটা দেখো, চারিদিকে কত সুন্দর বরফে ঢাকা রয়েছে এবং কোথাও কোথাও জল, কিন্তু এটা কিন্তু জলের ওপরেই বরফের কিন্তু বড় বড় চাদর বা বরফের স্তর লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে এই যে ভাল্লুকগুলো, এই ভাল্লুকগুলোকে বলা হয় পোলার বিয়ার, ঠিক আছে, মেরু ভাল্লুক যেটাকে আমরা বলি। একদম পুরো এরা এই অঞ্চলে কিন্তু বসবাস করার জন্য নিজেদেরকে সেইভাবে অভিযোজিত করে তুলেছে, ঠিক আছে। আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে জলবায়ু অঞ্চলে অতি শীতল তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে প্রত্যেক দিনের মতো এই ছবিটাও আমি তোমাদেরকে দেখিয়েছি, হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। দেখো এই যে চারিদিকে এই একদম পুরো মেরুর উত্তর অংশ, এই যে বেগুনি কালার দিয়ে যেটা চিহ্নিত করা হয়েছে সেটাই কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অংশ বিশেষ। আচ্ছা, এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের কোথায় কোথায় দেখা যায় এবং অক্ষাংশগত যে অবস্থানগুলো, আমি এখানে দুটো ছবি দেখিয়েছি। একটা হচ্ছে একদম যদি পৃথিবীটাকে গোলার্ধের অর্থাৎ মেরু অঞ্চলের ঠিক ওপরের দিক থেকে দেখি, তখন দেখতে কিন্তু ঠিক এরকম হবে। দেখো এটা হচ্ছে নর্থ পোল, তখন দেখতে কিন্তু ঠিক এইরকমই হবে। দেখো 30, 45, 60, এটা 75, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ যেখানটাতে মেরুবিন্দু এসে মিলিত হচ্ছে, ঠিক আছে। আর এই পরের ছবিটাতে এই নীল রঙের যে চিহ্নিত অংশগুলো রয়েছে, এই জায়গাগুলোতেই কিন্তু এই অতি শীতল তুন্দ্রা জলবায়ু অঞ্চলটি লক্ষ্য করা যায়, ঠিক আছে। তো সুমেরু এবং কুমেরু বৃত্ত অঞ্চলের বিশেষ ধরনের একটা শীতল জলবায়ু হলো এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল, ঠিক আছে। এই যে জলবায়ু অঞ্চল, হঠাৎ করে তুন্দ্রা কেন নামকরণ করা হলো? কেন হলো? কারণ গ্রীষ্মকালে এই যে স্থানের বা এই অঞ্চলের বরফ গলে যায় এবং গলে গিয়ে এই জলবায়ু অঞ্চলে কিছু শৈবাল জন্মায়, ঠিক আছে। কিছু শৈবাল জন্মাচ্ছে এখানটাতে। এই শৈবালের নাম থেকেই নামকরণ করা হয়েছে তুন্দ্রা জলবায়ু, ঠিক আছে। যেহেতু সারা বছরের অর্ধেকের বেশি সময় বরফে ঢাকা থাকে, তারপরে বরফ যখন গলে যায় গ্রীষ্মকালে, গলে যাওয়ার সময় কিছু শৈবাল এখানে দেখতে পাওয়া যায়, জন্মায়। তার নামকরণ অনুসারে এখানকার জলবায়ুর নামকরণ করা হয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, ঠিক আছে। অবস্থান কি? সুমেরু ও কুমেরু বৃত্তের নিকটবর্তী উত্তর আমেরিকার কানাডার উত্তর অংশ। তো এই দেখো কানাডা, এই কানাডার নর্থ আমেরিকার উত্তরে কানাডার উত্তরাংশে, অর্থাৎ তাহলে একদম তোমার যদি বলতে পারি, তাহলে আমরা এই যে 70 ডিগ্রি যে অক্ষরেখা বা 75 ডিগ্রি অক্ষরেখার এই পুরোটা জুড়ে কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়, তাই তো। আলাস্কা এবং ইউরেশিয়ার উত্তর অংশ, ইউরেশিয়া মানে হচ্ছে ইউরোপ, এই যে ইউরোপ আর এশিয়া দুটি জুড়ে রয়েছে ইউরেশিয়া, তাই না। সেই জন্য বলা হচ্ছে আলাস্কা, আর এই হচ্ছে আলাস্কা, ইউরেশিয়ার সবারই উত্তর অংশ। ইউরোপের নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই যে নির্দিষ্ট দেশগুলো, এবং গ্রিনল্যান্ডের সংকীর্ণ উপকূল অংশ কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়, ঠিক আছে। এশিয়ার যে সাইবেরিয়া অঞ্চল রয়েছে, যে এশিয়া এর সাইবেরিয়া অঞ্চল, রাশিয়ার বিশাল অংশ জুড়ে সাইবেরিয়া অঞ্চল রয়েছে,
সেখানেও কিন্তু এই তুন্দ্রা জলবায়ু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশের কিছু অঞ্চলেও এই জলবায়ু দেখতে পাওয়া যায়। তাহলে বোঝা গেল যে কোন কোন অঞ্চলে, বিশেষ করে যেখানকার জলবায়ু মানে 0°C নিচে লক্ষ্য করা যায়, সেই সব অঞ্চলেই কিন্তু মূলত এই ধরনের জলবায়ু আমরা দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, এই জলবায়ুর বৈশিষ্ট্য কি কি হতে পারে? তো স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল কিন্তু বলা হচ্ছে কি শীতল গ্রীষ্মকাল, তার মানে গ্রীষ্মকাল আমাদের এখানে ঠিক যেমন গ্রীষ্মকালে প্রচন্ড গরমে দাবদাহ থাকে, সেই গ্রীষ্মকাল কিন্তু ওই অঞ্চলে দেখতে পাওয়া যায় না। শীতল গ্রীষ্মকাল থাকে, আর থাকে তোমার দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল। তার মানে যে দীর্ঘস্থায়ী মানে একটা লং টার্ম জুড়ে যে শীতকাল থাকে, হিম শীতল, তার মানে প্রচন্ড ঠান্ডা থাকে। এটাই হচ্ছে এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে। যেটা আমি তোমাদের বারবার বলছিলাম, দেখো বলছে শীতকালীন জলবায়ু। দুটো অংশ মানে দুটো সময়ের জলবায়ু এখানে আলোচনা করা হবে। একটা হচ্ছে শীতকালীন জলবায়ু, আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন জলবায়ু। দেখো ছবিগুলো দেখলে বা পূর্বের যে ছবিগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, সেই ছবিগুলো দেখলেও কিন্তু তোমরা একটু হলেও আন্দাজ করতে পারবে। দেখো এই যে ছবিটা, পুরো অঞ্চল জুড়ে কিন্তু বরফের স্তর লক্ষ্য করা যাচ্ছে। এবং এটার যারা যে অঞ্চলে বসবাস করছে অধিবাসীরা, দেখো বাড়ির চারিপাশে এবং পুরো অঞ্চল কিন্তু বসতি কিন্তু বরফে ঢাকা রয়েছে, এবং এই বরফটা কিন্তু বেশ মোটা স্তর করেই কিন্তু এখানটাতে জমে রয়েছে। ঠিক আছে। তো বছরের অধিকাংশ সময় এখানকার শীতকাল থাকে। এই সময় তাপমাত্রা প্রায় মানে -20°C থেকে -40°C কিন্তু নেমে যায়। ঠিক আছে। তো এই জায়গায় যেহেতু হিমাঙ্কের নিচে বেশিরভাগ সময় থাকে, সেজন্য বরফ পড়ছে, তুষারপাত হচ্ছে, তাই না? সাইবেরিয়ার ভারখায়ানস্ক, এই যে সাইবেরিয়ার ভারখায়ানস্ক, যেটা উত্তর গোলার্ধের শীতলতম স্থান। ঠিক আছে। এইখানে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে -50.6°C। ঠিক আছে। তাহলে কোন জায়গার বললাম আমরা? উত্তর গোলার্ধের শীতলতম স্থান, সেই জায়গাটার নাম কি? সাইবেরিয়ার ভারখায়ানস্ক। এইখানে তাপমাত্রা কেমন থাকে জানুয়ারি মাসে? এখানকার গড় তাপমাত্রা -50.6°C এখানকার তাপমাত্রা লক্ষ্য করা যায়। ঠিক আছে। তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয়, তোমরা তাহলে কি বলবে? উত্তর গোলার্ধের শীতলতম স্থানের নাম ভারখায়ানস্ক। ভয়ঙ্কর শীতে সমস্ত অঞ্চল তুষারে ঢাকা পড়ে যায়, তাই তো? মাঝে মাঝে তুষার ঝড় চলতে থাকে, অর্থাৎ তুষারপাত হওয়া মানে সেখানে তুষার ঝড় হতেই পারে। ঠিক আছে। এখানকার তুষার ঝড় আমরা অনুভব করি না কেন? কারণ সেখানটায় বিস্তীর্ণ অঞ্চল, একদম ফাঁকা প্রান্তর থাকে। তুষার ঝড় হলেও তার প্রকৃতির ওপরেই বইছে। মানুষের যে মনুষ্য বসতি অঞ্চলে সেরকমভাবে ক্ষতির সম্মুখীন হয় না, কারণ মানুষই নেই বেশিরভাগ অঞ্চলে, সেই জন্য ক্ষতি লক্ষ্য করা যায় না। এই সময় আকাশে সূর্যকে প্রায় দেখাই যায় না। তাহলে শীতকাল, তার মানে এই সময় যেটা হচ্ছে বেশি মনে করা যায় সূর্যের দক্ষিণায়ন যেটা হয়, তাহলে এই অংশ থেকে উত্তরতম স্থানে বা উত্তর গোলার্ধের দিকে সূর্যের আলো পৌঁছাতে পারে না বলেই কিন্তু 8 থেকে 9 মাস এখানে শীতকাল থাকে। ঠিক আছে। আচ্ছা, একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্লান রংধনুর মতো আলোর ছটা দেখা যায়, যেটা আমি তোমাদের শুরুতেই দেখিয়েছি, যে সুমেরু প্রভা আর কুমেরু প্রভা। ঠিক আছে। সেই আলোর প্রভা বা মেরুর জ্যোতি, ঠিক আছে, এই অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। কখন?
অন্ধকার রাতে মাঝে মাঝে 2 থেকে 3 ঘন্টার জন্য এই সুমেরু প্রভা বা কুমেরু প্রভা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা গেল শীতকালীন জলবায়ু সম্পর্কে। আচ্ছা, এবার আমরা জানবো গ্রীষ্মকালীন জলবায়ু। তাহলে শীতকালীন জলবায়ু আর গ্রীষ্মকালীন জলবায়ু আমাদের এখানেও ঠিক যেমনটা আমরা শীতকালে যেমন মনোরম পরিবেশ লেপের মধ্যে থেকে একটু অনুভব করি, গ্রীষ্মকালে কিন্তু সেই মনোরম পরিবেশটা সম্পূর্ণ চলে যায়, কারণ প্রচণ্ড তীব্র দাবদাহর গরম লক্ষ্য করি আমরা। এখানেও কিন্তু সেই গ্রীষ্মকালীন জলবায়ু, কিন্তু এখানে আবার শীতল গ্রীষ্মকাল বলা হয়। কেন শীতল গ্রীষ্মকাল বলা হয় বলতো? আমাদের এখানে শীতকালে তাপমাত্রা কত থাকে? গড়পড়তা 12 ডিগ্রি, 14 ডিগ্রি, 15 ডিগ্রি, 16 ডিগ্রি এরকম থাকে। আর গ্রীষ্মকালে কেমন থাকে? 30 ডিগ্রির আশেপাশে গড়পড়তা আমি বললাম। এখানে দেখো বলছে 2 সপ্তাহ ব্যাপী বসন্তের পর তুন্দ্রা অঞ্চলে 2 থেকে 3 মাসের জন্য স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল লক্ষ্য করা যায়। গ্রীষ্মকাল এখানে স্বল্পস্থায়ী আর শীতকাল দীর্ঘস্থায়ী। ভেরি গুড। এই সময় গড় তাপমাত্রা কত হয়? গড় তাপমাত্রা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। আচ্ছা, আকাশে সূর্য খুব অল্প সময়ের জন্য অস্ত যায়, কারণ এখানে তো এই যে 2 থেকে 3 মাস গ্রীষ্মকাল হয়, একটানা 22 থেকে 23 ঘন্টা দিনের আলো থাকলেও তির্যক সূর্যরশ্মির জন্য এখানটার কিন্তু উষ্ণতা বেশি বাড়তে পারে না। তাহলে এখানে যখন হয় একটানা রাত দেখা যায়, আবার যখন গ্রীষ্মকাল আসে তখন একটানা 22 থেকে 23 ঘন্টা দিনের আলো দেখা যায়। কিন্তু সেই দিনের আলো আমি তোমাদের আগেও বলেছি যে সূর্যরশ্মির পতন কোণের জন্য দিনের আলো এখানটায় দেখা গেলেও যে তির্যকভাবে পড়ছে, সেই জন্য উষ্ণতাটা এখানে সেইভাবে পাওয়া যায় না। শুধু আলোটাই পাওয়া যায়, উষ্ণতা কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, সেই জন্য উষ্ণতা পাওয়া যায় না বলে উষ্ণতার পরিমাণ এখানে বৃদ্ধি হয় না। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দর, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, সেইখানে কি হয়, প্রায় 70 ডিগ্রি 30 মিনিট উত্তর অক্ষাংশ এই হ্যামারফেস্ট বন্দরের অক্ষাংশগত অবস্থান যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু এটা বলতে হবে। আশেপাশের অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও আকাশে সূর্য দেখা যায়। এই হচ্ছে নরওয়ের হ্যামারফেস্ট বন্দর। এই হ্যামারফেস্ট বন্দর থেকে রাতের বেলা আশেপাশের অঞ্চলে সূর্য দেখা যায়, সেই জন্য একে নিশীথ সূর্যের দেশ বলা হয়। নিশীথ সূর্যের দেশ মানে, নিশীথ মানে কি? রাত্রি। রাত্রে সূর্যের দেশ, তাহলে রাত্রেবেলা সূর্য দেখতে পাওয়া যায়। বেশ একটা অন্যরকম ঘটনা। আমাদের এখানে কি আমরা কল্পনা করতে পারবো সেটা? পারবো না। আমাদের এখানে এই যে ধরো এখন শীতকাল, 5টা 5:30 বেজে গেল মানে অন্ধকার হয়ে গেল। এবার আলোর উৎস বলতে গেলে আমাদের বৈদ্যুতিক আলো আমরা ব্যবহার করতে পারি বা সোলার আলো ব্যবহার করতে পারি। আবার সূর্য আমাদের এখানে, সূর্যের আলো কখন এসে পৌঁছাবে আমাদের এখানে? আবার সেই পরের দিন ভোরবেলা 5:30 6টা এরকম নাগাদ আবার আমরা সূর্যের আলো দেখতে পাবো। কিন্তু এইখানটায় রাতের বেলা সূর্যের আলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে। গ্রীষ্মকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকে এবং এখানে মাঝে মাঝে 20 থেকে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। সেটা পরিমাণটা খুবই কম, কারণ এখানকার যে অধঃক্ষেপণের যে রূপ, এইখানে অধঃক্ষেপণের রূপ কিন্তু হচ্ছে তুষারপাত, কারণ তুষারপাত রূপেই এখানে বৃষ্টিপাত হয় না। ওই তুষারপাতটাই লক্ষ্য করা যায় অধঃক্ষেপণের রূপ হিসাবে, এখানে লক্ষ্য করতে পারি। আর ছবিগুলো দেখো, এখানে যখন এই গ্রীষ্মকাল দেখা যায় যে 2 থেকে 3 মাসের জন্য বরফ গলে যায়, তখন কিন্তু সেই বরফের ওই জলগুলোই কিন্তু সমভূমি অঞ্চলের নদী রূপে লক্ষ্য করা যায়। ঠিক আছে। এবং এখানটা তখন এই বিভিন্ন ফুলের গাছ বা এই দেখো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কোথাও কোথাও শ্যাওলা জমে। এই যে পাহাড়ি অঞ্চল দেখো, পাদদেশীয় অঞ্চল দেখো, প্রচুর পরিমাণে শ্যাওলা জমে গেছে, তাই না? এই শ্যাওলা জমে বিভিন্ন রকম নামকরণ করা হয়েছে এই শ্যাওলার। তাহলে এই অবধি বোঝা গেল শীতকালীন জলবায়ু, গ্রীষ্মকালীন জলবায়ু। তাহলে বলো তো নিশীথ সূর্যের দেশ কাকে বলবো আমরা? নরওয়ের হ্যামারফাস্ট বন্দরকে, তাই তো?
আর বলো তো এখানকার গ্রীষ্মকালীন গড় উষ্ণতার পরিমাণ কত? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে একটানা এই গ্রীষ্মকালের সময় কত ঘন্টা সূর্যের আলো দেখতে পাওয়া যায়? 22 থেকে 23 ঘন্টা। ঠিক আছে, পরবর্তী অংশে যাব এবার আমরা। আচ্ছা, এইখানটাতে আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়েছি, সেটা হচ্ছে যে পূর্বের যে শীতকালীন জলবায়ু আর গ্রীষ্মকালীন জলবায়ু আমরা পড়েছি, তার থেকে যদি আমরা একটু বাছাই করি তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু মানে এক নাগাড়ে দেখতে পারি এক নজরে। সেটা হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য কি? অত্যাধিক ঠান্ডা ও প্রবল তুষারপাত হলো তুন্দ্রা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। প্রধান বৈশিষ্ট্য যদি বলা হয় আমাদের, তাহলে কি বলবো? অত্যাধিক ঠান্ডা এবং প্রবল তুষারপাত। দেখো ছবি দেখলেই বুঝতে পারছি। তুন্দ্রা অঞ্চলে শীতকাল অত্যন্ত শীতল, 9 থেকে 10 মাস দীর্ঘস্থায়ী শীতকাল যেটা। শীতকালে এই অঞ্চলে তাপমাত্রা সবসময় হিমাঙ্কের নিচে, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। -20 থেকে -80 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যায়। তুন্দ্রা অঞ্চলে শীতকাল অন্ধকারাচ্ছন্ন, কারণ এখানে একটানা তখন রাত। এই অঞ্চলের একটানা অন্ধকার রাতে মাঝে মাঝে 2 থেকে 3 ঘন্টার জন্য রামধনুর মতো আলোর ছটা দেখতে পাওয়া যায়, যেটাকে সুমেরু প্রভা। এই যে দেখো আলোচনা দেখতে পাচ্ছ, এই সুমেরু প্রভা বা কুমেরু প্রভা বলা হয়। শীতকালে এই অঞ্চলে প্রবল কি বৃষ্টিপাত হয়? তাহলে তুষারপাত হয়, প্রবল তুষারপাত হয়। এখানে মাঝে মাঝে 200 থেকে 225 কিলোমিটার বেগে তুষার ঝড় হয়, যেটা আমি তোমাদের একটু আগে বললাম একবার। তুন্দ্রা অঞ্চলের গ্রীষ্মকাল শীতল ও স্বল্পস্থায়ী। গ্রীষ্মকাল শীতল কিন্তু স্বল্পস্থায়ী। মে থেকে জুলাই মাত্র 3 মাস হচ্ছে গ্রীষ্মকাল। এই অঞ্চলে গ্রীষ্মকালে সর্বোচ্চ উষ্ণতা কত থাকে বলো? 10 ডিগ্রি সেলসিয়াস থাকে। প্রধানত ঘূর্ণবাতের ফলে তুন্দ্রা অঞ্চলে গ্রীষ্মকালীন কিছু বৃষ্টিপাত হয়, তার পরিমাণ খুবই কম, 20 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, তাহলে জলবায়ু অঞ্চল সম্পর্কে সবাই মোটামুটি বুঝতে পারলে। আচ্ছা, এবার স্বাভাবিক উদ্ভিদ দেখি, জীববৈচিত্র্য। এখানকার জীববৈচিত্র্য বেশ অন্যরকম। এইখানকার যে ধরনের প্রাণী বা স্বাভাবিক উদ্ভিদ দেখি আমরা, অন্য কোথাও দেখতে পাওয়া যায় না বলতে গেলেই চলে। দেখো, স্বাভাবিক উদ্ভিদের যদি কথা বলি, এখানে যেহেতু বছরের বেশিরভাগ সময় কি থাকে? বরফে ঢাকা থাকে, তার জন্য এখানে কি বড় বড় উদ্ভিদ জন্মাতে পারবে? হবে কি? হয় না। সেই জন্য হিমাঙ্কের নিচে থাকা বড় গাছ জন্মাতে পারে না। স্বাভাবিক উদ্ভিদ কি? মস, এটা শৈবাল জাতীয় উদ্ভিদ এগুলো। আর এটা হচ্ছে লাইকেন। এই শৈবাল জাতীয় উদ্ভিদই কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তাও কখন দেখা যাবে? যখন গ্রীষ্মকাল হবে, বরফ যখন একটু গলে যায়, তখন এই শৈবালগুলো দেখতে পাওয়া যায়। দেখো এই যে জল হয়েছে, তাহলে মানে যে বরফ গলে গেছে বলেই কিন্তু এই বিভিন্ন হ্রদ বা ছোট ছোট যে নিচু স্থানগুলো বা গর্ত জাতীয় স্থানগুলো হয়ে গেছে, সেইখানে আমরা এগুলোকে দেখতে পাই। ঠিক আছে, আর প্রাণী বলতে এখানে তিমি মাছ দেখতে পাওয়া যায় প্রচন্ড, মেরু শিয়াল আছে, মেরু ভাল্লুক। দেখো এই যে মেরু ভাল্লুক দেখাচ্ছি, ক্যারিবু। এই যে হচ্ছে ক্যারিবু, দেখতে অনেকটা হরিণ বা চামড়ি গায়ের একটা মিশ্রণ বলা যেতে পারে ক্যারিবু। এবং এখানে আর এই কুকুরগুলো দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে এই এস্কিমো যে অধিবাসী আছে, তাদেরকে যাতায়াতের মাধ্যম বা তাদের সঙ্গে তারা থাকে। ঠিক আছে, আচ্ছা, এই অঞ্চলের আরো একটা যে প্রাণী দেখতে পাওয়া, শিল মাছ। যে শিল মাছ হচ্ছে, এরা প্রচন্ড ঠান্ডায় থাকতে পারে। এবং এখানকার অধিবাসীদের এখানে অভিযোজিত কিভাবে হয়েছে? এদের গায়ের যে চামড়া প্রচন্ড পুরু এবং লোমে ঢাকা। এবং এই শিল মাছের কথা বলি, প্রচন্ড মোটা চর্বি জুড়ে রয়েছে তার গায়ের শরীরের চারিদিকে। ঠিক আছে, সেই জন্য যে এই যে অতিরিক্ত ঠান্ডা এই প্রাণীগুলোকে সেইভাবে কিন্তু মানে আঘাত করতে পারে না, বা যদি বলি কাবু করতে পারে না।
ঠিক আছে, এই হচ্ছে জীববৈচিত্র্য অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ এবং বন্যপ্রাণ। আর্থসামাজিক পরিবেশ এবং জীবনযাত্রা, অর্থাৎ এই অঞ্চলের মানুষরা কেমন ধরনের বা কোন কোন মানুষ এখানে বসবাস করে। আচ্ছা বলো তো, এই অতি শীতল তুন্দ্রা জলবায়ু অঞ্চলে আমাদের এই সমভূমি অঞ্চলের মতো কি এত বেশি পরিমাণে মানুষ বসবাস করতে পারবে সেখানে? পারবে না, কারণ সেখানকার জলবায়ু অতিরিক্ত কষ্টকর। যারা থাকতে থাকতে প্রচণ্ড পরিমাণে সেই শীতকে নিজেদের জন্য অভিযোজিত করে ফেলেছে, অভ্যস্ত করে নিয়েছে, তারাই সেখানে বসবাস করতে পারবে। কারণ এই -20 বা -40 ডিগ্রি তাপমাত্রায় থাকা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। জাস্ট আমি তোমাদেরকে একটা কথা বলি, যখন শীতকাল আসে আমাদের এখানটাতে, দেখবে এই শীতকালে তাপমাত্রা কিন্তু আমাদের এখানে 10 ডিগ্রি 12 ডিগ্রি, তার নিচে খুব নামলে হয়তো 8 ডিগ্রি, কলকাতায় বিশেষ করে নামেনি এখন অবধি, সেরকম লক্ষ্য করা যায় না। তো এই সময় আমরা যখন জলে হাত দিই, জলে হাত দিতে ভয় পাই আমরা, যে প্রচণ্ড ঠান্ডা, জলে হাত দেবো না, স্নান করবো না, এরকম একটা অনেকের প্রবণতা থাকে। তাহলে সেখানটায় সারাক্ষণই যে বরফ, তাহলে সেই বরফের সঙ্গে থাকাটা কত কষ্টকর বুঝতে পারছো? হয়তো আমরা ঘুরতে গেলাম দার্জিলিং বা গ্যাংটক, ওই কিছু দিনের জন্যই কিন্তু ভালো লাগবে, কিন্তু একটানা যখন সেই জীবনযাত্রা যদি তোমাকে থাকতে বলা হয়, তখন কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের পক্ষে থাকা পসিবল নয়। অবশ্য মানুষ অভ্যাসের দ্বারাই তৈরি হয়ে, যাদের থাকতেই হবে তারা কিন্তু সেখানে আবার নিজেদেরকে সেভাবে অভ্যাস করে তুলতে পারে। দেখো, এই যে এখানকে কিছু মানুষ দেখাচ্ছি, এদেরকে বলা হয় এস্কিমো। এখানকার একদম আদিম অধিবাসী এই এস্কিমো। এরা এই বরফের ঘর বানিয়েছে। এই বরফের ঘরগুলোকে কি বলা হচ্ছে? ইগলু। এরকম দেখো বরফের স্তর দিয়ে, এই যে প্রচণ্ড মোটা মোটা বরফের হয়েছে, সেই বরফের চাঁইগুলোকে এরকম একটা ডিম্বাকৃতি চারিদিকে বরফের চাঁইগুলোকে আটকে রেখে, এবং তার মধ্যে মাঝখানে ছোট্ট একটা গর্ত করে দেয়, গেটটা করে তারা তার ভেতরে থাকে। এবং এই যখন ভেতরে থাকে, যখন গেটটা আটকে দেয়, বাইরে একটু ওই যে শিল মাছের যে চর্বির তেল বা আগুন জাতীয় কিছু জ্বালিয়ে রাখে, কারণ যদি এই যে প্রচণ্ড তুষারপাত হয়, এবং যদি ওইখানটায় উষ্ণতাটা যদি বেশি থাকে, তাহলে ওইখানে তুষারপাতটা হয়, ওইখানটায় কি হবে? তুষারটা জমতে পারবে না। যদি তুষার জমে যায়, তাহলে পরদিন এই অধিবাসীরা একবারে ভেতরে প্রবেশ করলে আর বাইরে বেরোতে পারবে না, তাই না? এবং এত কষ্ট করে একটা বরফের ঘর বানানোর পর যদি ভেঙে দিতে হয় যে কোনোভাবে, তাহলে সেটা খুব কষ্টের, সময় সাপেক্ষ, পরিশ্রম সাপেক্ষ একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে তারা এরকমভাবে জীবনযাপন করে। সেই জন্য বলছি, দেখো, অত্যন্ত প্রতিকূল জলবায়ু, কষ্টকর জীবনযাত্রার জন্য তুন্দ্রা অঞ্চল জনবিরল। একমাত্র আদিম অধিবাসীরা প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে এখানে বসবাস করতে পারে। গ্রিনল্যান্ড, কানাডা এবং আলাস্কার উত্তরাংশে এস্কিমো অর্থাৎ এস্কিমো অধিবাসী এবং রেড ইন্ডিয়ানরা বসবাস করে। তাহলে কোথায় কোথায় যদি জিজ্ঞাসা করা যায় এস্কিমোরা কোথায় বসবাস করে, তাহলে কিন্তু এই নির্দিষ্ট জায়গার নামগুলো বলতে হবে। গ্রিনল্যান্ড, কানাডা, আলাস্কা, এইখানে এস্কিমো এবং রেড ইন্ডিয়ান অধিবাসীরা বসবাস করে। ইউরেশিয়ার যে অধিবাসীরা, তাদের কি বলা হয়? সাইবেরিয়ায় শ্যামোয়েদ আর ইয়াকুত বলা হয়। ল্যাপল্যান্ডে ল্যাপ, ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষ বসবাস করে। ঠিক আছে, এরকম আমরা দেখতে পাই। ল্যাপল্যান্ডের অধিবাসীদের কি বলা হচ্ছে? ল্যাপ। ফিনল্যান্ডে ফিন উপজাতির মানুষরা বসবাস করে। আর সাইবেরিয়াতে শ্যামোয়েদ আর ইয়াকুত। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এই বরফের ইগলু যেটা বলছিলাম, এই হচ্ছে আরো ইগলুর কয়েকটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি। যেহেতু এই অঞ্চল অতিরিক্ত শীত, এই অতিরিক্ত শীতে কৃষিকাজ করা যায় না,
তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে। যাযাবর জীবনযাপন করার জন্যই তারা কিন্তু স্থায়ীভাবে ঘর তৈরি করে না। শীতকালে এরকম বরফের ঘর, ইগলু, এইগুলোতে বসবাস করে। এই যে ইগলু, যেটা এতক্ষণ ধরে দেখাচ্ছি আমি। আর গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়ায় তৈরি তাঁবু, এই হচ্ছে টিউপিক। শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে কি বলা হয়? টিউপিক বলা হয়। এই হচ্ছে শিল মাছ, দেখতে পাচ্ছ? এই চামড়া দিয়ে কিন্তু, এবং সেগুলোকে প্রসেস করা হয়, শুধুমাত্র চামড়া টানিয়ে দিয়েই যে তাঁবু হয়ে যাবে তা নয়, নির্দিষ্টভাবে তাকে প্রসেস করা হয়, করে এরকম তাঁবুর আকার দেওয়া হয়। যাতায়াতের জন্য বরফের ওপর চাকাহীন স্লেজ গাড়ি আর জলে শিল মাছের চামড়ায় তৈরি কায়াক নৌকা ব্যবহার করে। আমি তোমাদের স্লেজ গাড়ি দেখিয়েছি, চাকাহীন গাড়ি, যেটা নিচে একটা পাত মতো থাকে আর সামনে জন্তুদেরকে বেঁধে রাখা হচ্ছে দড়ি দিয়ে, তারা যখন জোরে টানছে এই স্লেজ গাড়িগুলো সামনের দিকে এগিয়ে চলে। আর কায়াক কি? কায়াক একটা নৌকা যেটা শিল মাছের চামড়া দিয়ে তৈরি হয়। পশুর চামড়া দিয়ে পোশাক আর হাড় দিয়ে শিকারের বর্ষা এবং শুজ তৈরি করে। পশুর যে হাড়, সে হাড়গুলোকে তারা বিভিন্ন জায়গায় ঘষে সেগুলোকে ফলার মতো আকার দেয়, আর চামড়াগুলোকে তারা পোশাক হিসেবে ব্যবহার করে। খাদ্যের জন্য তারা কি শিকার করে? শিল, এই যে শিল, তারপরে যে বিয়ার ভাল্লুক বললাম, বলগা হরিণ, মেরু শিয়াল এবং সমুদ্রের মাছ তারা ধরে খায়। এবং এরা কিন্তু এইখানকার খাদ্য, যখন ধরো শীতকাল পড়বে, এই গ্রীষ্মকালের সময়, গ্রীষ্মকালের ঠিক শেষে যখন শীতকাল শুরু হবে, এই সময় এরা যেখানে একটু জনবসতি রয়েছে, বাজার রয়েছে, লোকালিটি রয়েছে, সেখান থেকে তারা কি করে, প্রচুর পরিমাণে খাদ্য নিয়ে এসে এই বরফের ভিতরে একটা ঘর তৈরি করে, একটা বরফের স্তর জমিয়ে রেখে সেইখানে এই শীতের জন্য কিন্তু তারা দীর্ঘদিন, এই যে 6 মাস হোক, 7 মাস হোক, 8 মাস হোক, প্রচুর পরিমাণে খাদ্য, বিশেষ করে মাংস বা মাছ, এই যে আমিষ জাতীয় খাদ্য আরও যদি ধরতে পারে তো ভালো, এইগুলো কিন্তু তারা সেখানে সংরক্ষণ করে রাখে দীর্ঘদিন ধরে খাবার জন্য। ফল হিসাবে হরিণের দুধ আর বেরি ফল এদের প্রিয় খাদ্য এই অঞ্চলের। ঠিক আছে, তাহলে কৃষিকাজ হয় না এখানটাতে, সেই জন্য কি যাযাবর টাইপের, এবং এরা বরফের ঘর, ইগলু তৈরি করে। আচ্ছা, টিউপিক কি? শিল মাছের চামড়ায় তৈরি এক ধরনের তাঁবু। স্লেজ গাড়ি কি? যাতায়াতের জন্য চাকাবিহীন গাড়ি। আর কায়াক, যেটা শিল মাছের চামড়া দিয়ে তৈরি হয়। আচ্ছা, এই অঞ্চলে কি কি পরিবর্তন বা কি কি লক্ষ্য করতে পারছি আমরা, সেগুলো হচ্ছে, এই অঞ্চলে বেশ কিছু জায়গায় খনিজের সন্ধান পাওয়া গেছে, এবং এই যে খনিজ সম্পদ, এটা কিন্তু নির্দিষ্ট যদি কোনো একটা দেশের বর্ডারের মধ্যে থাকে তাহলে ভালো, কিন্তু যেখানটায় কোনো দেশের সীমারেখা নেই সেখানে কিন্তু সহজে এই অঞ্চলের খনিজ সম্পদ কেউ গ্রহণ করতে পারবে না। ঠিক আছে, বিভিন্ন দেশ আলাপ আলোচনার সুবিধার্থে সেখান থেকে তারপর তারা সংগ্রহ করতে পারবে। যেমন স্পিটসবার্গে কয়লা পাওয়া গেছে, সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা, ইউক্রেন ও আলাস্কায় সোনা এবং খনিজ তেলও কিছু পাওয়া গেছে। ফলে বেশ কিছু বড় বড় শিল্প এই অঞ্চলে গড়ে উঠতে দেখা গেছে। এবং যেহেতু সবটুকু জায়গা ছাড়াও একটু উত্তর অংশ ছেড়ে যদি নিচের দিকে, দক্ষিণের দিকে আসে, তাহলে সেখানে রেলপথ এবং জলপথ এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বাড়ছে। এই যে বৃহৎ বৃহৎ যে আটলান্টিক মহাসাগর রয়েছে, এই আটলান্টিক মহাসাগরে বরফের চাদর স্তর থাকে। অনেক আগে কিন্তু এখানে জাহাজ চলাচল করতে পারতো না, কিন্তু এখন জাহাজগুলোকে এই বরফের মধ্যে দিয়ে যাতে সহজে যেতে পারে, বরফগুলোকে ভেঙে দিয়ে যেতে পারে, সেরকম ভাবে কিন্তু জাহাজগুলো তৈরি করা হচ্ছে। তোমরা টাইটানিক জাহাজের নাম শুনেছো? যদি টাইটানিক জাহাজের গল্প শুনে থাকো, তোমরা জানো যে এই টাইটানিক জাহাজটা কিন্তু বড় কোনো এরকম বরফের স্তরকে ধাক্কা মেরেই কিন্তু সমুদ্রের মাঝখানে কিন্তু তলিয়ে গেছিল। তো এখন সেই জন্য সেটা থেকে শিক্ষা নিয়ে উন্নত ধরনের জাহাজ তৈরি করা হচ্ছে, বরফের গায়ে ধাক্কা খেলেও জাহাজের কোনো ক্ষতি হবে না।
আচ্ছা, রেলপথ আর জলপথ দেখা লক্ষ্য করা যাচ্ছে। সাইবেরিয়ার মারমিনস্ক বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে। তাহলে রেলপথ কোথায় নির্মিত হয়েছে? সাইবেরিয়ার মারমিনস্ক বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত। উত্তর আমেরিকার অংশে আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। এবং এই যে অতি শীতল জলবায়ু অঞ্চলের জন্য এখানে কিন্তু পর্যটকেরও খুব চাহিদা, কারণ পর্যটন যারা করে, যারা ঘুরতে ভালোবাসে, তারা কিন্তু এই অঞ্চলে যায় ঘোরার জন্য। এবং উন্নতি প্রযুক্তিকে কাজে লাগিয়ে কি করা হচ্ছে, কিছু অঞ্চলকে বরফমুক্ত করে গ্রিন হাউস উন্নত প্রযুক্তিতে চাষাবাস করা হচ্ছে। গ্রিন হাউস তোমরা জানো কি, কাঁচের ঘর যেটা, সেই অঞ্চলে গ্রীষ্মকালে তাপটাকে ঘরের মধ্যে আবদ্ধ করে নেওয়া হচ্ছে, তারপরে সেখানে স্বাভাবিক পদ্ধতিতে বিভিন্ন শাক সবজি চাষ করা হচ্ছে। অধিবাসীরা পশুর লোম এবং চামড়ার বিনিময়ে চা, কফি, তামাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস আমদানি রপ্তানি করতে পারছে। তাদের জিনিস দিয়ে তারা চা, কফি, তামাক নিচ্ছে। এবং বর্তমানে এই অঞ্চল প্রভূত উন্নতি ঘটছে এবং অধিবাসীরাও ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রায় কিন্তু অভ্যস্ত হয়ে উঠছে। কারণ যেহেতু পর্যটনের একটা যাতায়াত থাকছে, বা সারাক্ষণ তো এই নিজেরা শিকার করে বেঁচে থাকতে পারবে না, তো তাদেরকে ভালোভাবে বাঁচতে গেলে স্বাভাবিক মানুষদের মতো জীবনযাপন করতে হবে। তো তারা স্বাভাবিকভাবে অনেক সময় লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই অঞ্চল সম্পর্কে আমরা দেখবে বরফের ঘর কিভাবে হয়, কোন কোন প্রাণী এই বরফের অঞ্চলে থাকে, এবং এই অঞ্চলের অধিবাসীদের কি নামে ডাকা হয়, নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট নাম রয়েছে, কোন কোন দেশে বা কোন কোন দেশের কোন কোন জায়গায় এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখা যায়, কেন এই অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠতে পারলো না, এবং কি কি বন্যপ্রাণী দেখা যায়, সেই সমস্ত অংশ সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করলাম। এবং আজকে আমাদের অনেক তথ্য জানলাম যে পৃথিবীর মানে সব থেকে বেশি ঠান্ডার অঞ্চল, ঠান্ডার যে দেশ, সেখানে মানুষরা কিভাবে তাদের জীবন ধারণ বা জীবন জীবিকা পালন করছে। তাই তো সবাই বুঝতে পেরেছো? এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে সামনে রেখেছি। এই প্রশ্নগুলোকে নিয়েই তোমরা কিন্তু সঠিক উত্তরগুলো পাঠ্যপুস্তক থেকে বা আমি যেগুলো পড়িয়েছি, আলোচনা করলাম এতক্ষণে, সেগুলো তোমরা একটু এবং বন্ধুদের মধ্যে আলাপ আলোচনাও করে তোমরা এগুলো নিজেদের মধ্যে তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমি এখান থেকে তোমাদেরকে শুরুতেই প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আলোচনা করব, যেখান থেকে আমরা আরো নতুন নতুন তথ্য জানতে পারব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।